আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট হাব অ্যানিউ চ্যানেলে। বিশেষ করে যারা আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট অনার্স প্রথম বর্ষ, তাদেরকে বেশি বেশি স্বাগত। আমরা অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের নন মেজর ফিজিক্স একের পেট ব্যাচ দেখছি। তো নতুন সিলেবাসটা প্রযোজ্য হয়েছে 24-25 সেশন থেকে। তো যারা 26-27-এ আছো তাদেরও কাজে লাগবে, 27-28-এ আছো তাদেরও কাজে লাগবে। যদি ভবিষ্যতে আবার চেঞ্জ হয় দেন হচ্ছে সিলেবাসটা চেঞ্জ হবে। নতুন সিলেবাসটা কিন্তু কার্যকর হয়েছে 24-25 সেশন থেকে, অর্থাৎ 2025 সাল থেকে, রাইট? আচ্ছা, তো আমরা নন মেজর ফিজিক্স একের অলরেডি কিন্তু 3টা চ্যাপ্টার দেখে ফেলেছি। তো আজকে আমরা নন মেজর ফিজিক্স একের বা নন মেজর পদার্থ বিজ্ঞান একের অধ্যায় 4 শুরু করতে যাচ্ছি। পদার্থবিজ্ঞান 1 এটার অধ্যায় 4 শুরু করতে যাচ্ছি। তো যারা মেজর রসায়ন ডিপার্টমেন্টে আছো তাদের জন্য এটা নন মেজর ফিজিক্স 1, আবার হচ্ছে যারা ধরো ম্যাথ ডিপার্টমেন্টে আছো তাদের জন্য কিন্তু ফিজিক্স 1টা কার্যকর। সো দুইটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু নন মেজর ফিজিক্স 1, ম্যাথ ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো মূলত আমাদের পেজটা যেহেতু কেমিস্ট্রি বেসড পেজ, সো আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হচ্ছে রসায়ন ডিপার্টমেন্টের। ওই অনুযায়ী কিন্তু আমরা কোর্সগুলো সাজাই এবং ওই অনুযায়ী কিন্তু কাজগুলো নেই। তবে নন মেজর ফিজিক্স একটা একদম নিউট্রাল একটা কোর্স। এটা হচ্ছে মেজর, নন মেজর হচ্ছে তোমার মেজর কেমিস্ট্রিও করতে পারবে, আবার মেজর ম্যাথ ডিপার্টমেন্টও করতে পারবে। সো কোনো সমস্যা নাই, রিল্যাক্সে হচ্ছে তোমরা ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, এই কথাগুলো একটু বলে নিলাম কারণ অনেকেই বুঝে না জিনিসগুলো। যেহেতু তোমরা নতুন অনার্সে উঠেছো, তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া রসায়ন ডিপার্টমেন্টের তো আলাদা, আবার হচ্ছে ধরো ম্যাথ ডিপার্টমেন্টের তো আলাদা। ইয়েস, সবকিছুই আলাদা, বাট নন মেজর কোর্সগুলো সেম। ওকে, তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি অধ্যায় 4। অধ্যায় 4-এর নাম হচ্ছে মহাকর্ষ। তো শুরুতে আমরা দেখে নিব যে অধ্যায় 4 থেকে আমাদের আসলে কি কি শিখতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ আহ, বলা যায় যে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো কি। সো আমরা তো কোশ্চেন সলভিং এর মাধ্যমে টপিক গুলো সম্পর্কেও ধারণা নিব, প্লাস কোশ্চেনও সলভ করব। তবে তার আগে আমরা একটু জাস্ট আগে দেখে নিচ্ছি যে আমাদের এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসে বা কি কি টপিক থেকে স্যাররা হচ্ছে কোশ্চেন করেন। সো প্রথমেই দেখো, আমাদের এই অধ্যায় থেকে আসবে হচ্ছে মানে ধরো কৃত্রিম উপগ্রহ রিলেটেড একটা ম্যাথ। কেমন? যেমন আমরা তো জানি যে পৃথিবীকে হচ্ছে কেন্দ্র করে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরতে থাকে, তাই না? তো এখন ওইটাই প্রমাণ করতে হবে যে তার মুক্তিবেগটা, আহ, আহ, ওই অবস্থায় তার মুক্তিবেগটা, তারপর হচ্ছে উপগ্রহটির পরিবহন বেগের কতটুকু, মানে সে কতটুকু আহ, যতটুকু স্পিডে সে পৃথিবীকে রোটেট করে ঘুরতেছে, তার মুক্তিবেগটা কি ততটুকু কিনা, বা তার চেয়ে বেশি কিনা, তার চেয়ে কম কিনা, এই ধরনের ম্যাথ। তো তাহলে আমাদের টপিকের নামটা আসলে মুক্তিবেগ, ঠিক আছে? তোমাদের যাদের কাছে মেন বইটা আছে, তোমরা মেন বইটা খুললেই এই ধরনের টপিকগুলো পেয়ে যাবা। তো অনেকেই বলতে বলতে চাও যে ভাইয়া মেন বইটা আসলে কিভাবে পড়বো, অনেক বড়, প্লাস হচ্ছে অনেকগুলো টপিক দেওয়া আছে, তো আমরা কয়টা পড়বো কয়টা পড়বো না। এই জন্য তোমাদের মূলত আমি এই এইভাবে হচ্ছে ক্লাসগুলো দেখানোর চেষ্টা করতেছি, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট। আর তাছাড়া আমি যদি তোমাকে পার্সোনালি জানাই যে কিভাবে তুমি মেন বইটা পড়বা, দেখো মেন বইয়ের মধ্যে তুমি যদি তোমার কাছে সময় থাকে, তুমি যদি চাও যে ভবিষ্যতে আমি যে কেমিস্ট্রি নিয়ে পড়তেছি বা আমি ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছি, আমি ভবিষ্যতে আমার বিস্তরটাকে শুধুমাত্র একাডেমিক লাইফে সীমাবদ্ধ রাখবো না, আমি থিসিস করব, আমি পিএইচডি করব, আমি হচ্ছে বলা যায় যে আমি আমার জ্ঞানটাকে বাড়াবো, জাস্ট নলেজটাকে বাড়াবো, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, আমি রেজাল্টের পাশাপাশি আমার নলেজটাকে বেশি গেদা করবো। তাহলে তুমি কি করবা, বছরের শুরু থেকেই বা ধরো ইনাফ টাইম আছে তোমার কাছে, তুমি মেন বইটা পুরোটা পড়ে ফেলবা একদম, সবগুলো টপিক। আর যারা হচ্ছে চাচ্ছ যে একাডেমিক রেজাল্ট আমি ভালো রাখতে চাই, আমি এর জন্য মানে যে প্রশ্নটা আমি শিখতেছি তার একটু বেসিকটা আমি ভালো করে বুঝতে চাই, তাহলে তুমি শুধুমাত্র তোমার মেন বইয়ের যে টপিকগুলোর সাইডে দেখবো যে বোর্ড লেখা আছে, ধরো 2001 সালে লেখা থাকুক, 1970 সালে লেখা থাকুক, এটা যদিও সম্ভব না, তারপরও যেসব মানে টপিকের সাইড দিয়ে অনেক আগের সাল হলেও যে কোনো সালই লেখা আছে, কোনো সাল লেখা থাকলেই বা বোর্ড লেখা থাকলেই তুমি সেই টপিকটা পড়বা। আর যেসব টপিকের সাইডে কোনো বোর্ড লেখা নাই, সেটা আমার পড়ার দরকার নেই। আর যদি আরো আমি শর্ট করে দিই, ধরো যারা জাস্ট চাচ্ছ ভাই আমি মেন বইয়ের ঝামেলায় যাবো না বা আমি এত কিছু দেখবো না, আমি জাস্ট হচ্ছে আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো, সেক্ষেত্রে তোমরা চাইলে এই যে বোর্ডে আসা যে কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আছে, ইজি বুক কিনলে দেখবে ইজি বুকে আছে সলিউশন সহ, অথবা আমাদের কোর্স, যে কোনো জায়গায় তোমরা জাস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো পাবা। ওকে, এখন অনেকের বলতেছে যে ভাইয়া যে ফিজিক্সে তো আমরা তো 9-10-এ যখন শিখছি, ইন্টারে যখন শিখছি, তখন তো এইভাবে শিখি নাই, মানে প্রশ্ন সলভিং শিখে নাই। আমরা শিখছিলাম হচ্ছে আমাদের একটা টিচার সবগুলো টপিক আগে বুঝাই দিচ্ছেন, দেন ওইখান থেকে বোর্ড প্র্যাকটিস করতে বলছেন, বা উনি কয়েকটা বোর্ড প্র্যাকটিস করে দিচ্ছেন। তো দেখো ভাইয়া, অনার্সের লাইফে কিন্তু আসলে এরকমটা পসিবল না। অনার্সের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন। অনার্সে তুমি যদি কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, যেটাই শিখতে চাও, একদম রুট লেভেলে বেসিক কিন্তু শেখার তোমার এখন টাইম নেই। আমি তোমাকে যদি রুট লেভেলে বেসিক শিখাই তাহলে 9-10-এ চলে যেতে হবে, দেন ইন্টারের বেসিক বোঝাতে হবে, দেন হচ্ছে তুমি অনার্সে পড়া পড়তে পারবা। তোমার কাছে এত ধৈর্যও নাই, এত টাইমও নাই। অনার্সে কিন্তু স্টুডেন্টরা এত টাইম দিয়ে হচ্ছে টেবিলে বসে থাকতে পারে না,
নানান ধরনের কাজকর্ম থাকে, বা দেখা গেছে এক্সামের আগে তুমি এগুলো টেনে টেনে দেখাটাও একটা হেজেল। সো আমরা যে কোর্সগুলো করাই, বা ধরো অনার্সে তোমাদের যে কোনো ভাইয়ারা যে কোর্সগুলো করায়, মূলত এক্সাম কেন্দ্রিক। এক্সামের টাইমে শর্ট টাইমে তুমি কিভাবে পড়াগুলো বুঝতে পারবা, রিভিশন দিতে পারবা। যেমন আমার কোর্সে যদি 100 জন স্টুডেন্ট ভর্তি হয়, তার মধ্যে দেখা গেছে 80 জন স্টুডেন্টই হচ্ছে টাইম পাবে না পড়ার জন্য। সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কোর্স কিনে জাস্ট হচ্ছে মাঝে মাঝে যদি একটা ক্লাস দেখে টাইম পাইলে, নাইলে নাই। বাট এক্সামের আগে কিন্তু সবাই সিরিয়াস হয়ে যায়। তখন কিন্তু সে জাস্ট শর্টকাটে যে আমি কি কি প্রশ্নগুলো পড়বো, কি কি প্রশ্নগুলোর সলিউশনটা কিভাবে আমি সহজে বুঝতে পারবো, বা ভাইয়া নোটটা আমি ফলো করব, আমি বই অনেক কঠিন লাগতেছে, আমি নোট দেখে সলভ করব। আর নোটে সলভিং ক্লাস তো আছেই আমাদের কোর্সে। তো তখন আমি হচ্ছে কিভাবে ইজিলি হচ্ছে জিনিসটা আমি শিখতে পারবো, সেই অনুযায়ী কিন্তু আমাদের কোর্সগুলো করানো। এখন যদি ধরো 20টা স্টুডেন্ট ভালোভাবে বেসিকভাবে বুঝতে যায়, তাদের জন্য আমাদের কার্যক্রমটা কি? তাদের পদক্ষেপ হচ্ছে, যেই 20টা স্টুডেন্ট ধরো তোমার বেসিক সহ বুঝতে যাচ্ছে, তারা হচ্ছে আমাদের কোর্স করার আগে নিজে একবার বই পড়ে নেবে। আমি সবসময় ইনস্ট্রাকশন দিয়ে দিই টেলিগ্রাম গ্রুপে, যদিও তা আমি আরেকবার এখানে আলোচনা করতেছি। সে নিজে আগে মেন বইটা পড়বে, মানে মেন বইটা পড়ে দেন হচ্ছে আমাদের ক্লাস শুরু করবে। ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবে, যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে, অথবা ইনবক্সে জানাবে। অথবা দেখা গেছে সে মেন বইটা পড়তে পড়তে এমন একটা টপিক পেলো, যে টপিকটা আমাদের কোর্সে আলোচনা করা হয়নি বাট বইয়ে আছে, এবং সে বুঝতে চাচ্ছে, বুঝতে পারতেছে না, সেক্ষেত্রেও সে আমাদের কাছে হেল্প চাইতে পারে। আমাদের সাপোর্ট বক্স সবসময় খোলা। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যারা বেশি বেশি শিখতে চাচ্ছে তাদের জন্য আমরা এই সুবিধাটা রেখেছি। সো আমরা কিন্তু দুই দিক দিয়ে কাজ করতেছি। যারা হচ্ছে জাস্ট শর্ট টাইমে সিলেবাসটা রিভিশন দিতে চাচ্ছ, তাদের জন্য আমরা কাজ করতেছি। ইভেন যারা বেশি শিখতে চাচ্ছ, তাদের জন্য আমরা কাজ করতেছি। তো অনেকগুলো কথা বলে ফেললাম, আসলে নেক্সট ক্লাসগুলোতে আর এইগুলো বলবো না। জাস্ট আজকে একটু আমার কথাটা একটু হজম করা কষ্ট করে আর কি। তো আমরা দেখলাম যে আমাদের নন মেজর ফিজিক্স আছে একের অধ্যায় 4, যেটা অধ্যায় 4-এ কিন্তু আমাদের মহাকর্ষ যে চ্যাপ্টারটা, অধ্যায়ের নাম কিন্তু মহাকর্ষ। ওকে, এই মহাকর্ষ চ্যাপ্টারটা থেকে তোমরা মুক্তিবেগ টপিকটা শিখবা, এবং এই টপিক নিয়ে কোশ্চেন তোমাদের শিখতে হবে। এরপর আছে হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, বিভব এগুলো কি, এগুলোর পার্থক্য কি। ক্ষেত্র প্রাবল্য, একটু তাড়াতাড়ি লেখার কারণে এরকম হচ্ছে, যদিও আমার হাতে লেখা খুবই বাজে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এগুলো ধরনের কোশ্চেন আসবে, আমরা এগুলো সলভ করবো, সমস্যা নেই। দেন হচ্ছে মহাকর্ষ বলের ধর্ম, তারপর কেপলারের সূত্র, নিউটনের সূত্র। ঠিক আছে, কেপলার নিউটনের সূত্র, বা এই দুটা থেকে দুইটার প্রতিপাদন, যেটা কেপলার ও নিউটনের সূত্র। ঠিক আছে, আমরা কিন্তু এখন জাস্ট প্রতিপাদন শিখবো, পার্থক্য শিখবো। আমরা 9-10-এ বেসিক সূত্র শিখছি, বাট এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা তো আর আমরা জানি না, তাই না? সেই সূত্রগুলো প্রমাণ এখন আমাদের শিখতে হবে। এরপরে হচ্ছে ধরো আমাদের এরপর যদি আলোচনা করি, তারপর হচ্ছে ধরো মহাকর্ষ বিভবের রাশিমালা, এই বিভবের রাশিমালা এগুলো শিখতে হবে আমাদের। ঠিক আছে, রাশিমালা টাইপের কোশ্চেন শিখতে হবে। তো মোটামুটি এই অধ্যায় থেকে আমাদের এই কয়েকটা টপিকই হচ্ছে ইম্পর্টেন্ট। তেমন খুব বেশি যে আসে এই অধ্যায় থেকে তেমনও না। তবে বোর্ডের মধ্যে দু একটা কোশ্চেন থাকে, অর্থাৎ 10 মার্ক তুমি এই অধ্যায় থেকে, মিনিমাম 5 থেকে 10 মার্ক তুমি এই অধ্যায় থেকে কমন পাবো বোর্ডে। সো এই জন্য আমাদের এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট। আর আমরা হচ্ছে এগুলো সবই শিখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো আবার হচ্ছে এই মহাকর্ষ বিভবের রাশিমালাটা 2-3 জায়গা থেকে বের করতে হয়, এগুলো আর কি মোটামুটি শেখা লাগে। তো চলে যাচ্ছি আজকে প্রথম প্রশ্নে, প্রথম টপিকে। আচ্ছা, তো যেভাবে আমি প্রথমে আলোচনা করেছিলাম মুক্তি বেগ রিলেটেড কোশ্চেন, তো আজকে আমাদের প্রথম কোশ্চেনটা এটা নিয়েই থাকবে, যে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সাথে সমকেন্দ্রিকভাবে পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণ করছে। প্রমাণ করো যে ওই অবস্থায় তার মুক্তিবেগে উপগ্রহটির পরিভ্রমণ বেগের √2 গুণ। ঠিক আছে, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সাথে সমকেন্দ্রিকভাবে পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণ করছে। প্রমাণ করো যে ওই অবস্থায় তার মুক্তিবেগে উপগ্রহটি পরিভ্রমণ বেগের দ্বিগুণ, √2 গুণ, সরি। দেখো, যদি তোমাকে আমি বলি, এটা ধরো পৃথিবী, এই পৃথিবী কেন্দ্র করে এটা একটা উপগ্রহ, হ্যাঁ, এই উপগ্রহটা পৃথিবীটাকে কেন্দ্র করে ঘুরতেছে। পৃথিবীটা বেশি ছোট হয়ে গেছে আসলে, তো যাই হোক, এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর সাথে সমকেন্দ্রিক ভাবে ঘুরতেছে, অর্থাৎ এটাকে কেন্দ্রটাকে সমান রেখে সে ঘুরতেছে। ঠিক আছে, যেখান দিয়ে যাচ্ছে কেন্দ্রটা সমান, অর্থাৎ ধরো একটা বৃত্তাকার পথে সে ঘুরতেছে আর কি। এখন তার ব্যাসার্ধটা আর কি সেম। এখন প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এই যে ঘুরতেছে সে, এখান থেকে এখানে ধরো রোটেট হচ্ছে, এই যে রোটেশনটা, এই রোটেশনটায় তার যে মুক্তিবেগটা, অর্থাৎ মুক্তিবেগ বলতে আমরা কি জানি, মুক্তিবেগটা হচ্ছে কি, কোনো একটা বস্তু ঠিক কতটুকু বেগে, মানে কতটুকু বেগের বাইরে গেলে সে এই মানে গ্রহটাকে কেন্দ্র করে আর ঘুরবে না, সে রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, সে অন্যদিকে চলে যাবে, মুভ করতে পারবে, এটা হচ্ছে তার মুক্তিবেগ, তাই না? যে সে এখন তো ঘুরতেছে, সে তো এখন মুক্তিবেগে নাই, বাট মুক্তিবেগটা কখন হবে, ধরো এই বেগটার মধ্যে সর্বোচ্চ কতটুকু বেগের বাইরে গেলে সে হচ্ছে রিলিজ হয়ে যাবে, সে আর পৃথিবীর আহ অভিকর্ষ বলটা
ফিল করবে না, ঠিক আছে? তখন তার মধ্যে মহাকর্ষের প্রভাবটা বেড়ে যাবে। সেই বেগটাকে আমরা মুক্ত বেগ বলি। সেই মুক্ত বেগটা উপগ্রহটিকে হচ্ছে পরিভ্রমণ বেগের, এই উপগ্রহটা কতটুকু ভাবে পরিভ্রমণ করতেছে সেই বেগের √2 গুণ। এখন দেখো √2 মানে কি? আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, অর্থাৎ 2⁻1/2, তাই না? এই √2 গুণ মানে কিন্তু যে এইটা, তাই তো? এখন তুমি এটাকে যদি তুমি হচ্ছে মডিফাই করতে চাও, যদি আমাদের বর্গ বলতো তাহলে আমরা বুঝতাম যে খুব বেশি, বাট যেহেতু রুট বলছে তাহলে আমাদের বুঝতে হবে মানটা কম, ঠিক আছে? এটাই হচ্ছে আমরা এখন দেখব। এটা খুবই ছোট্ট এবং খুব শর্টকাটে আমরা শিখতে পারবো। আমরা যদি উপগ্রহটার বেগ, আমি হচ্ছে আমাদের নোটে চলে যাব, নোটে চলে যাওয়ার আগে আমি জাস্ট হচ্ছে তোমাদের একটু শর্টকাটে দেখাই যে আমাদের উপগ্রহটার বেগ যদি আমরা ভি ধরি, তা আমরা জানি যে ভি এর সূত্র কি, √gm/r। এটা কিন্তু আমরা একদম ইন্টার লেভেলে শিখে আসছি। এই ভি এর সূত্র যদি তোমার হচ্ছে gm/r হয়, এখানে এম কিন্তু পৃথিবীর ভর, আর কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ, তাই না? আর জি কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে ওই কক্ষপথে যদি আমরা উপগ্রহটার বেগের জায়গায় এখন যদি আমরা মুক্তিবেগটা হিসাব করি, মুক্তিবেগটাকে আমরা যদি ধরে নিই ভিই, তো মুক্তিবেগের সূত্র অনুযায়ী কিন্তু আমাদের আসবে √2gm/r। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, ভি আর এই যে ভি এর যে মানটা আর এই ভি এর যে মানটা, ঠিক আছে? ভি কিন্তু √gm/r, আর ভি মানে মুক্তিবেগ কিন্তু √2gm/r। তাহলে এই মানটা আর এই মানটা কিন্তু সেম, জাস্ট এই মানের চেয়ে এই মানটা কিন্তু দ্বিগুণ, মানে 2 গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি না যে ভিই, এই ভিটা হচ্ছে কি ভি এর √2 গুণ। তাহলে এটাই কিন্তু আমাদের প্রশ্নে চাইছে। জাস্ট এই দুটো সমীকরণ থেকে আমরা প্রমাণ করে দেবো। বইয়ের মধ্যে অনেক বড় করে প্রমাণ করা, এত ঝামেলার কিচ্ছু নাই। জাস্ট আমরা হচ্ছে এইভাবে শিখবো। দেখো, উপগ্রহটার বেগ ভি ধরে নিব, আমরা পাবো ভি সমান √gm/r, আর এখানে লিখে দিবা ভি এম কি আর কি। তারপর হচ্ছে পুনরায় ওই কক্ষপথে অবস্থানকালে মুক্তিবেগ ভি হলে আমরা জানি যে ভি সমান √2gm/r। 1 নং সমীকরণকে ব্যবহার করে আমরা কি পাচ্ছি, ভি সমান √2v, অর্থাৎ মুক্তিবেগ উপগ্রহের বেগের √2 গুণ। ঠিক আছে, দেখছো কত ইজিলি আমরা এটা প্রমাণ করে ফেললাম, তাই না? অবশ্যই এটা তোমাদের ক্ষয়ের জন্য আসবে। খ বলতে কি, মানে ধরো তোমার একটা সৃজনশীল না, বা তোমার একটা কোশ্চেনে ধরো 3টা পার্ট থাকলে বা 2টা পার্ট থাকলে কম নাম্বারের জন্যই হচ্ছে এটা আসবে। 3-এর জন্য আসতে পারে, বা 3.5-এর জন্য আসতে পারে, বা 4-এর জন্য আসতে পারে বড়জোর। ঠিক আছে, আচ্ছা। তোমাদের মানবন্টন নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছিলাম যে তোমাদের এক একটা কোশ্চেন থাকবে 10 মার্ক করে। 10 মার্কের মধ্যে যদি তোমাদের একটা কোশ্চেন দেয় তাহলে বুঝতে হবে সেটা অনেক বড় দিবে, যেটা 10 মার্কের থাকে। আর যদি তোমাদের হচ্ছে 2টা কোশ্চেন দেয় তাহলে 5 থাকবে। আর যদি 3টা কোশ্চেন দেয় তাহলে যে কোনো একটা 3 আর একটা 4 এইভাবে দিতে পারে, বা যে কোনো 2টা 3 একটা 4, অথবা একটা 4 দিলে আর একটা 6 এইভাবে দিতে পারে। ঠিক আছে, সো যেটা দেখবা তোমরা পরীক্ষা যখন হচ্ছে, আমি এগুলো নিয়ে আবার আলোচনা করবো এক্সামের আগে। তারপর আমি একটু বলে দিচ্ছি যে যদি তোমরা পরীক্ষা দেওয়ার সময় দেখো যে তোমার হচ্ছে 1 নং প্রশ্নের মধ্যে ক আর খ দিল, ক নং প্রশ্ন এটা, খ নং প্রশ্ন এটা। এখন ধরো তোমার খটা কমন পড়ে গেছে, কটা কমন পড়ে না। এখন তুমি ভাবতেছো যে আমি কি খটা বেশি বড় করে দিব না কটা বেশি বড় করে দিব, যেটা আমি পারি সেটা কি পুরোটাই বড় করে দিব? তুমি দেখবা মানবন্টনে কার মার্ক কত, ক যদি 6 মার্ক থাকে আর খ যদি 4 মার্ক থাকে, তুমি যত ভালো করে পারো এটাকে বেশি খুব একটা বড় দেওয়ার দরকার নাই। তুমি কটাকেই হচ্ছে বাড়ায় লেখার চেষ্টা করবে, কারণ এটা মার্ক বেশি। সো তুমি যদি ক ছোট করে দাও, 6 মার্কেটটা ছোট করে দিলা, 4 মার্কেটটা বেশি বড় করে দিলা, তাহলে তো আর লাভ নাই, তাই না? তোমাকে স্যার যেটা দেওয়ার সেটাই দিবে। সো এটা একটু মাথায় রাখবা, এগুলো মাথায় রেখে কাজ করবে। আমি এক্সামের আগে আবার লাইভ ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো, প্রশ্ন নং 2, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো। একটু আগে কিন্তু আমি জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যে আমাদের ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, এগুলোর মধ্যে সম্পর্ক বা পার্থক্য এগুলো পড়তে হবে, তাই না? তো এই কোশ্চেনটা বইয়ের মধ্যে বা ইজি বুকের মধ্যে অনেক বড় করে কনসেপ্ট দেওয়া, আমরা হচ্ছে একদম ইজিলি সহজে নোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, মনে করি কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে এ ও বি হচ্ছে দুটো বিন্দু। একটা মহাকর্ষীয় ক্ষেত্র তুমি চিন্তা করো, যে কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্র, এখানে এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, আর এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। বিন্দুদ্বয় যখন খুব নিকটে যায় তখন এদের মধ্যে ক্ষেত্র প্রাবল্য ই এর সমান ধরা হয়। ঠিক আছে, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর, আর এদের ক্ষেত্র প্রাবল্যটাকে আমরা ই ধরে নিলাম। আচ্ছা, তো বি বিন্দু থেকে যদি আমরা এই বিন্দুতে একটা বস্তু সরায় আনি, ঠিক আছে, ধরো এই যেটা বি বিন্দু না, এই বি বিন্দু থেকে একটা বস্তুকে আমরা এই বিন্দুতে সরায় আনলাম, তাহলে অবশ্যই একটা কাজ হয়েছে। সেই কাজটা কি হবে, বল ইন্টু দূরত্ব। অর্থাৎ বলটাকে এই ক্ষেত্রে আমরা ওই যেটাকে ক্ষেত্র প্রাবল্য হিসেবে ই ধরছিলাম, আর দূরত্বকে আমরা আর ধরছি, তাহলে ডাব্লিউ সমান সমান ই আর। আর ডাব্লিউ সমান বল ইন্টু দূরত্ব, যেটা তো একদম আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি, তাই না? সেই বিষয়টা এখানে লিখছে যে ডাব্লিউ সমান বল ইন্টু দূরত্ব, বাট বলটাকে আমরা এখন এখানে ক্ষেত্র প্রাবল্য হিসেবে ই ধরছি, দূরত্বটাকে আমরা ধরছি।
এখন এটাই কিন্তু আবার আমাদের বিভব পার্থক্য। ঠিক আছে, বিভব পার্থক্যটা কি? এই যে ধরো বি বস্তুটা থেকে এ বস্তু তুমি চলে আসছো, বি বস্তুর বিভব যদি ভিবি হয় আর এ বস্তুর বিভব যদি ভিএ হয়, তাহলে ভিবি মাইনাস ভিএ হবে না বিভব পার্থক্য? সেটা এখানে বলছে যে বিভব পার্থক্যটা কি, ভিএ মাইনাস ভিবি। তাহলে আমরা লিখতে পারি যে এই কৃতকাজটা কিন্তু বিভব পার্থক্যের সমান হবে সবসময়। তাহলে ই আর ডাব্লু সমান সমান এটা ডাব্লু ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। আর ডাব্লুর মান যদি ই ইন্টু আর হয়, তাহলে আমরা ডাব্লুর জায়গায় হচ্ছে ই ইন্টু আর ইউজ করলাম, ভিএ মাইনাস ভিবির জায়গায় ভিএ এটা থাকলো যা থাকার। তাহলে আমরা ক্ষেত্র প্রাবল্যটা যদি বের করি, আমার প্রশ্নে কিন্তু ক্ষেত্র প্রাবল্য আর বিভব পার্থক্যের মধ্যে সমান, মানে ক্ষেত্র বিভব মহাকর্ষ বিভবের মধ্যে কিন্তু সম্পর্কটা চাইছে। তো আমরা ক্ষেত্র প্রাবল্যটাকে রাখবো, আরটাকে ডান পাশে পাঠিয়ে দিব, গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি একটু ব্যাখ্যা করে দিবা 2 লাইন। যে যখন দূরত্বের পরিবর্তনে বিভবের পরিবর্তন ঘটে, তখন একক দূরত্বের বিভবকে ক্ষেত্র প্রাবল্য বলা হয়। ক্ষেত্রের অভিমুখে যদি সরণের মান খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ দূরত্ব যদি ডিআর হয় এবং উক্ত সরণের বিভবের পরিবর্তনের ভি1 মাইনাস ভি2 সমান ডিভি হয়, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, এই যে ডিভি বাই ডিআর, এটাকে আমরা ডিভি ধরতে পারি না আর এটাকে আমরা ডিআর ধরতে পারি না। সো এটাই হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। এটাই হচ্ছে প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের এই দুটো কোশ্চেনই থাকবে। আমরা নেক্সট ক্লাসে চলে যাব এই অধ্যায়ের পরের প্রশ্নে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।